জোর কি আমার রে, জোর আদালতের, লিখেছিলেন তারাশঙ্কর। এক আদালত থেকে রায়, আর তাতে সন্তুষ্ট না হয়ে আরেক আদালতে মামলা। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবার আবেদন করল রাজ্য সরকার, আর এতেই তীব্র ক্ষোভ জানিয়েছে অভয়ার পরিবার। এই নিয়ে দিনভর তোলপাড় হলো রাজনীতি। এই সমস্ত কিছু নিয়ে আজ প্রথম প্রশ্ন। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা রাজ্য সরকারে, এটা জাজমেন্ট? আমি শকড, বললেন মুখ্যমন্ত্রী। ওনাকে ব্যস্ত হতে হবে না, উনিই তথ্য প্রমাণ লোপাট করেছেন, বললেন তিলোত্তমার বাবা। সিবিআইয়ের ব্যর্থতা প্রমাণ করে রাজনৈতিক সুবিধে পেতেই কি তড়িঘড়ি হাইকোর্টে রাজ্য সরকার? দ্বিতীয় প্রশ্ন। এই রায়ে ব্যক্তিগতভাবে খুশি নই, বলছেন শুভেন্দু অধিকারী। পুরো সিস্টেমে কারুর ওপরই সন্তুষ্ট নই আমরা, মন্তব্য দিলীপ ঘোষের। সিবিআইয়ের ওপর ক্ষোভে রাজ ভোট বাক্সে পড়তে পারে বুঝেই এজেন্সির থেকে দূরত্ব তৈরি করতে চাইছে বঙ্গ বিজেপি। তৃতীয় প্রশ্ন। ডাক্তার আত্মহত্যা করেছে বলে টালা থানায় ফোন গেছিল আরজি করের পুলিশ আউটপোস্ট থেকে। মারাত্মক তথ্য উঠে এলো শিয়ালদা কোর্টের রায়। তাহলে কোন উদ্দেশ্যে, কাদের তৎপরতায় শুরু থেকেই ধর্ষণ ও খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? এ প্রশ্ন তো উঠবেই। চতুর্থ। এবার উঠে আসছে কামদুনিতে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন। নিম্ন আদালতে 3 জনের ফাঁসির আদেশ হলেও তা খারিজ হয়ে যায় হাইকোর্টে। আরজি কর মামলার রায়ের পর রাজ্যের এই তৎপরতা কোথায় ছিল কামদুনির সময়? পঞ্চম প্রশ্ন। অভিযোগ এলো আর মামলা শুরু হয়ে গেল। প্রেসক্রিপশন ছাড়া কিভাবে এফআইআর? বহু ক্ষেত্রে তো জিডি করেই ফেলে রাখেন। ডক্টর নাইয়ার মামলায় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ হাইকোর্টের। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ বলেই কি পুলিশের এই অতি সক্রিয়তা? তবে শুরুতেই দেখাবো 24 ঘন্টার মধ্যে শিয়ালদা কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করল রাজ্য সরকার। কালই হতে পারে শুনানি। দেখুন। আরজি কর কেসে আমরা ফাঁসি চাই, জাজমেন্ট আমার পছন্দ হয়নি। ও ড্রামাবাজি এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রী। চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া 24 ঘন্টা পেরোনোর আগেই মঙ্গলবার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। সেই সঙ্গে ফের একবার ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী। আরজি কর কেসে আমরা ফাঁসি চাই। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে চরম ক্ষুব্ধ নিহত চিকিৎসকের পরিবার। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। রাজ্য সরকারের এই অতি সক্রিয়তায় সন্দিহান আরও অনেকেই। আমাদের রাজ্য সরকার তারা যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে সত্যি কথা বলতে এটা আমাদের দ্বিচারিতা বলেই মনে হয়েছে। সমস্ত রকমভাবে তথ্য প্রমাণ লোপাট করে পুরো ঘটনাটাকে আড়াল করার চেষ্টা, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু এই প্রশাসন নেয়নি। ফলে তাদের পক্ষে এখন হঠাৎ করে ফাঁসি চাই এইটা বলা মানেই হচ্ছে তারা তাদের দ্বিচারিতা প্রমাণ হচ্ছে। বাংলায় একটা প্রবাদ আছে, সাপ হয়ে ছোবল মারি, ওজা হয়ে ঝাড়ি। এটা এক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। রাজ্য সরকার এবং তার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে, রাজ্য সরকার তাদের প্রত্যেককে আড়াল করতে চায়। যারা তথ্য প্রমাণ লোপাট করে সুবিচার পাওয়ায় বাধা হয়ে দাঁড়ালো, তারাই কিনা এখন হাইকোর্টে যাচ্ছে, কটাক্ষের সুরে বলছে বিরোধীরা। গাছের গোড়া কেটে গাছের মাথায় জল দিলে গাছ বাঁচে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সর্বত্রই কিন্তু এই প্রমাণপত্রের উপরে দাঁড়িয়েই তাদেরকে রায় দিতে হয় বলে আমার ধারণা। এই বাংলার সবাই জানে কি করে আরজি কর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। যিনি ফাঁসি চাইছেন তিনি অপরাধীদের এতদিন ধরে আড়াল করে রাখলেন কেন? মূল অপরাধীদের আড়াল করার জন্য একজনকে মূল আসামি বলে চিহ্নিত করে নিজে ঘোষণা করলেন কেন? বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। রাজ্য সরকারের অধীনে যে তদন্তগুলো গত কয়েক দিনের রেজাল্ট বেরিয়েছে, যার ফাঁসির সাজা আদায় করে এনেছে, তো এখানে শিয়ালদা কোর্টে আরজি করের ক্ষেত্রে সিবিআই ফাঁসির সাজা আদায় করে আনতে পারল না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন, রাজ্য সরকার মনে করে, তৃণমূল কংগ্রেস মনে করে, এই ধর্ষণ এবং খুনে
ফাঁসির সাজাই হওয়া উচিত। দেখুন, আমরাও যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। অতএব কালকেরটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আমার মনে হয়। রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টে শুনানির সম্ভাবনা। শৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, স্মরণকালের মধ্যে এমন তৎপরতা খুব বেশি দেখা যায়নি। শিয়ালদা কোর্টের রায় আপলোড হয়েছে গতকাল 7:30 নাগাদ। আজ দিনের শুরুতেই সকাল 10:30 নাগাদ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্বয়ং আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করলেন। আর এইখানেই গোটা ঘটনা প্রবাহের মধ্যে একটা বিরাট আয়রনি কারো কারো চোখে উঠে আসছে। আমি সেই আয়রনির জায়গাটা নিয়ে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন। এক হচ্ছে আপনারা জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা, অভয়ার পরিবার একযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তথ্য প্রমাণ লোপাটে, তারপরে যারা মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, হাসপাতাল কর্তৃপক্ষ যারা দায়ী ছিল এই ঘটনার পেছনে তাদের বাঁচানোর চেষ্টা ইত্যাদি ইত্যাদি। আজকে 21শে জানুয়ারি রাজ্য সরকারই ফাঁসির দাবিতে সবার আগে একেবারে ফার্স্ট আওয়ারে 10:30টার মধ্যে হাইকোর্টের দ্বারস্থ হলো। দেখুন, প্রথম কথা হলো যে ফাঁসির দাবি করে যাচ্ছেন কি কারণে যাচ্ছেন, কেন ফাঁসি দিতে চাইছেন সেটা একটা আলাদা পার্ট। 5 মাস পরে রাজ্য সরকার একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, সেটা আলাদা পার্ট। কিন্তু আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি যে প্রশাসন বা সরকার তার হাতে ক্ষমতা আছে, আরেক দিকে একজন নির্যাতিতা। তাহলে সেই ক্ষমতাটা আপনি কিভাবে ইউজ করে সেই নির্যাতিতার পাশে থাকবেন, সঠিক বিচার দেবেন, সেই পুরো প্রক্রিয়াটা যে পাশে থাকার প্রক্রিয়াটা সেটা কি এতদিনে 5 মাসে মানুষ সঠিকভাবে দেখলো? আমার এই প্রশ্নটা থেকে গেল। দেখুন, কিন্তু আমি বলছি যে আপনারাও কালকে বলেছেন, পরিবারও বলেছেন যে এই রায়, বিশেষ করে আপনারা আন্দোলনে নেমে পড়েছেন যে এই রায় আপনারা সন্তুষ্ট নন, রাজ্য সরকার বলছে তারা সন্তুষ্ট নন। তো এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যদি আদালতে যায় সেখানে আপনাদের আপত্তি কোথায়? দেখুন, আমাদের এটা সম্পূর্ণ ডিসিশন মেকিং পাওয়ার তার দিদির বাবা মায়ের আছে। আমরা যেটা প্রথম থেকে চেয়েছি সেটা যদি লোয়ার কোর্টে দিতে পারে, সেটা যদি হাইকোর্টে দিতে পারে, সেটা যদি সুপ্রিম কোর্টে দিতে পারে, যেখানে দিতে পারে, যে ক্ষমতা দিতে পারে, কাউকে আবেদন করতে হবে। একদম ঠিক যেমন রাজ্য সরকার মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন করে, একদম আমাদেরও আবেদন হবে। আমরা যেটা চেয়ে আছি বলতে পারেন, আমরা যার দিকে তাকিয়ে আছি সেটা হচ্ছে অভয়ার বাবা মা। কারণ তারা সবচেয়ে বেশি, যদি এই ঘটনার জন্য সবচেয়ে বেশি কষ্ট, নিপীড়িত, যন্ত্রণা যদি ভোগ করতে হয় সেটা হচ্ছে অভয়া দিদির বাবা মা। এবং তারা প্রত্যেকটা দুয়ার থেকে দুয়ারে, আমার মনে হয় শুধু রাজনৈতিক কোনো জায়গা থেকে নয়, সমস্ত জায়গায় তারা দুয়ারে থেকে দুয়ারে গিয়ে এই বিচারটা চাওয়ার প্রচেষ্টা করেছে। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যদি মনে করে যে হাইকোর্টে বিচার আমরা এখন পাবো কি পাবো না, আপনার চেয়ারে বসেই তারা বলেছেন, আপনার চেয়ারে বসেই বাবা কালকে বলেছেন যে এই মুহূর্তে তারা হাইকোর্টের দ্বারস্থ হতে চাইছেন না। এবং আজকে সমস্ত সংবাদ মাধ্যমকে বলেছেন যে কোথাও মুখ্যমন্ত্রী ওনাকে ব্যস্ত হতে হবে না, উনিই তথ্য প্রমাণ লোপাট করেছেন। এই তাদের একদমই। দেখুন, আমরা বারবার একই কথাই বলেছি যে আমরা অভয়া দিদির বাবা মায়ের সঙ্গে আছি। এখন ওনারা যে ডিসিশনটা নিচ্ছেন, যেহেতু সবচেয়ে নিপীড়িত এবং যন্ত্রণা যারা উপভোগ করেছেন ওনারা, তাই ওনারা যদি এখন মনে করেন যে হাইকোর্টে রাজ্য সরকার যে জায়গাটা নিয়ে যাচ্ছে সেটাতে ওনারা সন্তুষ্ট নন, ওনারা অন্য কোনো জায়গায় সন্তুষ্ট, ওনারা যদি মনে করেন সুপ্রিম কোর্টে যাব, আমরা আমাদের সম্পূর্ণ জায়গা থেকে ওনাদের সাপোর্ট করব এবং সেই জায়গাটায় আমরা লিগ্যাল জায়গা থেকে আমরা এড দেবো, সেটা হচ্ছে পরবর্তী পদক্ষেপ। কিন্তু বিষয়টা হচ্ছে ওনারা মনে করছেন, আমি এইখানে অর্ণবের কাছে আসব, আবার সেই পুরনো কথা কালকেও আলোচনা হচ্ছিল যে ট্রাস্ট ইস্যু, বিশ্বাসযোগ্যতার সমস্যা। কেন? সেটা হচ্ছে পরপর ঘটনাগুলো কালকেই ওনারা মনে করিয়ে দিচ্ছিলেন যে বাবা মাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, মেয়েকে দেখতে না দেয়া, পরিবারের অমতে দ্রুত অন্ত্যেষ্টি করা, সূর্যাস্তের পরে বিশেষ অনুমতি নিয়ে পোস্টমর্টম করা, কটা বলবো, সেমিনার রুম থেকে যারা বহিরাগত, কলকাতা পুলিশ তাদের আড়াল করার চেষ্টা, সেখান থেকে অভিযুক্ত অভিজ্ঞদেরকে রাজ্য মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে নেওয়া, 13ই আগস্টের শৌচাগার ভাঙচুর, 14ই আগস্ট আরজি করে রাতের হামলা, বিভিন্ন ক্ষেত্রে অর্ণব একেবারে পিন পয়েন্টেড পরিবারের কিন্তু অভিযোগের আঙুল ছিল রাজ্য সরকারের একটা নয়, একাধিক বিভিন্ন উইংয়ের দিকে। ঠিক সেইখানে কোথাও পরিবার এবং ডাক্তারদের কি ভরসা রাজ্য সরকার অর্জন করতে পারছে না? আমি প্রথমেই বলবো সুমনদা, সেটা হচ্ছে যে রাজ্য সরকার প্রথমে তদন্ত শুরু করেছিল, 4 দিন তদন্তের পর এটা সিবিআইয়ের কাছে গেছে এবং সিবিআইয়ের কাছে যাওয়ার পর
সিবিআই যখন এটাকে তদন্ত শুরু করেছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তটা হয়েছে 162 দিন ধরে এই যে সমস্ত রকম অভিযোগ, সংশয়, ক্ষোভ যা কিছু উঠেছে, এটা তো বিভিন্ন পক্ষের আইনজীবীরা তারা কিন্তু সেগুলোকে তুলেছেন। সেটা ঠিক, কিন্তু এমন তদন্ত করলো যে প্রথম 4 দিনে সন্দীপ ঘোষকে ডাকার কথাই, জেরা বাদ দিন, কথা বলার কথাই মনে হলো না। তদন্ত সেই সময় চলছিল, যদি এটা পুলিশের হাতে থাকতো আমার মনে হয় না এটা 162 দিন লাগতো, তারও আগে একেবারে যারা যারা দোষী এবং তাদেরকে ধরে নিয়ে এটা একটা সিদ্ধান্ত করা যেত। ঠিক যেরকম ভাবে আমরা মাটিগাড়া শিলিগুড়ি থেকে আরম্ভ করে, তিলজলা থেকে আরম্ভ করে, জয়নগর কুলকুলি থেকে আরম্ভ করে, ফারাক্কা থেকে আরম্ভ করে গুড়াপ পর্যন্ত আমরা দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 54 দিন থেকে 62 দিনের মধ্যে কেসের একটা মানে ফয়সলা করা গিয়েছে এবং সর্বোচ্চ সাজা কিন্তু রাজ্য পুলিশ যেভাবে সাজিয়েছে কেসটাকে, যেভাবে তার পুরো জিনিসটাকে যেভাবে প্রসিকিউশন করেছে সেটা করে তারা নিয়ে গিয়েছে। কিন্তু আমি বলছি একই বডি, ধরা যাক যে তড়িঘড়ি শেষকৃত্য করছে আর তারাই তড়িঘড়ি ফাঁসির জন্য আদালতে যাচ্ছে, এই ব্যাপারে আইরনি নেই বলছো? শুরু থেকে আরম্ভ করে যতগুলো এই ধরনের অভিযোগ এসেছে তার মধ্যে খুব মেজর যে সমস্ত অভিযোগগুলো এসেছে, প্রত্যেকটা অভিযোগ 172 পাতার যে রায় কালকে বেরিয়েছে, মেটিকুলাসলি কিন্তু প্রত্যেকটাকে ধরে ধরে বলা হয়েছে একজনই দায়ী, যেটা একজন দায়ী নয় বারবার করে বলা হচ্ছিল। কেন একজন দায়ী তার একটা বিস্তারিত ব্যাখ্যা কিন্তু কালকে জাস্টিস দিয়েছেন। মানে এই রায়ে তুমি খুশি? মুখ্যমন্ত্রী তো সব দেখলাম খুশি নন। খুশির থেকে অখুশির থেকে বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এখানে আইন আদালতকে মানবো কিনা। মানে এটা কি আমরা একটা পারসেপশন নিয়ে এগোবো নাকি আমরা আইন আদালতের উপর বিশ্বাস অসাধারণ প্রশ্ন করেছো। আমি বলছি তোমার কি মনে হয় এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়াটা আইন আদালতকে না মানা? উচ্চতর আদালতে তুমি বললে মুখ্যমন্ত্রী যেটা গেছেন সেটা তো উনি প্রথম দিন থেকে বলেছিলেন যে আমি ফাঁসি চাই। উনি তো প্রথম দিন থেকে সর্বোচ্চ সাজার পক্ষে ছিলেন। এমন তো নয় যে রায়টা অন্য একটা এরকম রায় এসেছে বলে উনি গেছেন, এরকম না। অপরাজিতা বিল এসেছে এই পর্যায়ের মধ্যেই এসেছে এবং এই যে সর্বোচ্চ সাজা চাই সেটা শুধু মমতা ব্যানার্জি বলেননি, সেটা কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে অভিষেক ব্যানার্জি পরিবারও বলেছেন। তাহলে এই জায়গায় এইখানটায় এই যে খুশি হতে পারছেন না তার একটা কারণটাই হচ্ছে এই যে একটা মানে সোশ্যাল ক্রাইম। এই সোশ্যাল ক্রাইমটাকে যদি কমাতে হয় তাহলে সুমন্ত আমি বলবো যে দুটো দিক থেকে দেখা যেতে পারে। একটা হচ্ছে কালকে যে পয়েন্টকে একেবারে শেষে রায়ের একদম শেষ জায়গায় যে পয়েন্টকে জাজ বলেছেন যে কেন এখানে আমরা এটা দিলাম, সেখানে সেই 1980 সালের বচন সিং যে মামলা থেকে আরম্ভ করে 4টে মামলার কথা উল্লেখ করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে উনি বলেছেন যে ভারতীয় আইন এখন যেটা চায় সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন চায়, সেখানে কিন্তু খুনের বদলা খুন এরকম এই জিনিসটা চায়। তুমি বলছো রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কেউ রায়টা পড়ে দেখেন? নিশ্চয়ই পড়ে দেখেছেন, কিন্তু আমি বলছি ওটা তাত্ত্বিক স্তরে, তাত্ত্বিক স্তরে নিশ্চয়ই কিন্তু তর্ক হতে পারে যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নাকি উচিত নয়। এটা তো শুধুমাত্র আমাদের এখানকার এই প্রশ্নটা অন্য ভুল করছো। প্রশ্নটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট ইয়েস অর নো নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকারের সক্রিয়তা, ওরা বলছে পরিবার বলছে যেটা অতি সক্রিয়তা, সেইটা নিয়ে। এখানে অতি সক্রিয়তা তো প্রশ্নই নেই। এখানে যদি তারা কিছু না করতো তাহলে বলা হতো যে কোনো সক্রিয়তা নেই। এটা বললেন প্রশ্নটা কারোর ফাঁসি বা কারোর যাবজ্জীবন কিন্তু নয়, একদমই নয়। বারবার এই জায়গাতে গিয়ে আমার মনে হয় পুরো ব্যাপারটা আপনারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনি অন্তত। আমাদের যেটা প্রশ্ন হলো যে একটা আপনি যদি যত নৈতিক কর্তব্য আছে তার যদি আপনি একটা যোগফল করেন, সেই যোগফল কিন্তু একটা শব্দের যদি আপনি বিশ্লেষণ করেন সেটা হচ্ছে ন্যায় বিচার। যেমন আমরা ডাক্তারি পরিভাষায় যেমন বিভিন্ন শরীরের সুস্থতা দেখি, তেমন সামাজিক সুস্থতা যদি বলেন সেটা হচ্ছে ন্যায় বিচার। সেই ন্যায় বিচার মানে শুধু আইন আদালত কি অর্ডার দিল, আইন আদালত অর্ডার দেয়, আমি তরুণজ্যোতি দা আছে বলবেন কিভাবে হয়, তার একটা প্রসিডিওর আছে, তার একটা এভিডেন্স আছে। প্রথম থেকে তো এই ঘটনায় নানান এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে। আপনি প্রশ্নটা করছে যে সামাজিক জায়গাটা আপনি বলুন যে ন্যায় বিচারের পুরো প্রক্রিয়া যে জায়গা অভিযোগগুলো সেই আপনারা করেছেন, ডিস্ট্রাকশন কিন্তু দেখুন এই যে এই যে বিচারটা হচ্ছে কমপ্লিট জাজমেন্ট বলছেন, সিবিআই বলেছিল সিবিআই কিন্তু জমা দিতে পারেনি। আপনি খুশি হচ্ছেন কিনা, মানে আপনি চাইছেন, আপনি ফাঁসি চাইছেন কি পাইছেন না? ফাঁসি চাওয়া না চাওয়া এখানে প্রশ্নই নয়। আপনি ন্যায় বিচারের কথা বলছেন, ন্যায় বিচার বলতে আপনি কি বলছেন? কোনটাকে ন্যায় বিচার বলছেন? পুরো আমি আবার বললাম সমস্ত নৈতিক কর্তব্যের যোগফলের নাম হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার বলতে কি বলছেন? এটা একদম একদম আমি বলছি সেই আইনের রাস্তা কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আমি দুজনকেই আমি থামালাম। দেখুন 172 পাতার রায় আমরা খুব স্পষ্ট করে পড়ে দেখেছি, বহু অংশে আমরা সম্পূর্ণ একমত। যেমন মাননীয় বিচারক অনির্বাণ দাস, তিনি চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, কোর্ট এই পন্থা অবলম্বন করতে পারে না, একেবারে স্পষ্ট ভাষায় বলেছে, চমৎকার লেগেছে। বহু ক্ষেত্রে একাধিক প্রতিবেদন এই অনুষ্ঠানেই আপনারা দেখবেন, নতুন তথ্য উঠে এসছে এই রায় থেকে, সেগুলোও দেখাবো, সমানভাবে দেখাবো। কিন্তু পাশাপাশি প্রশ্ন হচ্ছে
সক্রিয়তা বা অতি সক্রিয়তা নিয়ে। আজকে যদি সক্রিয়ভাবে বা অতি সক্রিয়ভাবে সেই দিনই অন্ত্যেষ্টি করে সূর্যাস্তের পর বিশেষ অনুমতি নিয়ে পোস্টমর্টম না করা হতো, তাহলে হয়তো আজকের এই উচ্চতর আদালতে যাওয়ার বা ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার উদ্যোগটাকে অতি সক্রিয়তা মনে হতো না। কিন্তু অতি সক্রিয়তা সেই জায়গাটাই মূল প্রশ্ন। আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার, যেহেতু এবার তরুণজ্যোতির কাছে আসবো, এবার দেখাবো শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ কি বলছেন। দিলীপ ঘোষ বলছেন যে এই সিস্টেমে কারুর ওপরই সন্তুষ্ট নন। শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিগতভাবে এই রায়ে তিনি খুশি নন। পরে কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কেউ এই রায়ে খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেই বলছেন তারা অখুশি। বিজেপির অন্দরেও ক্ষোভ, অসন্তোষ স্পষ্ট। সিবিআই চার্জশিটে 30টা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আবার সিবিআইর পার্টে যেসব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন, পিতামাতা তুলে ধরছেন, তারও যুক্তি আছে, সারবত্তা আছে। এবং আমি মনে করি যে অমীমাংসিত প্রশ্নগুলো রেখে দিয়ে গেছেন চার্জশিটে, সেই বিষয়গুলো সুপ্রিম কোর্ট, তার উপর সকলের আস্থা রাখা উচিত। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করবেন। পুরো সিস্টেমের মধ্যে কারোর উপরে সন্তুষ্ট নেই আমরা। যে জঘন্য ঘটনা হয়েছে আর তার যে দুঃখজনক ফল বেরোলো, বাংলার একটি মানুষও খুশি নন। পাল্টা তৃণমূল বিজেপি বিরোধীদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমৃত্যু কারাদণ্ডের রায়ে তিনি সন্তুষ্ট নন। শুভেন্দু অধিকারী বলছেন তিনি রায়ে খুশি নন। কিন্তু প্রথমে ধর্ষণ খুনের তদন্ত করল মুখ্যমন্ত্রীর অধীনস্থ কলকাতা পুলিশ, তারপর তদন্ত করল নরেন্দ্র মোদীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত সিবিআই। তদন্তের প্রেক্ষিতে রায় দিলেন বিচারক। এখন তৃণমূল বিজেপি দুপক্ষই দাবি করছে তারা রায় সন্তুষ্ট নয়। এটা কি লোক দেখানো হতাশা, অসন্তোষ নয়? এখন পারস্পরিক দুজন দুজনের সমালোচনায় মুখর, কিন্তু দুজন এমনভাবে চললেন যাতে সিবিআই সুযোগ করে দেয় মমতা ব্যানার্জির আজকের কথাগুলো বলার। এসব একজন খেলা দেখাচ্ছেন আর একজন গ্যালারি শো করছেন। আসলে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে একজন মেধাবী চিকিৎসককে এটা দ্বিতীয়বার খুন করার সামিল নয়। এটা বারবার তাকে হত্যা হতে হচ্ছে এদের এই সেটিং এর নোংরা রাজনীতির খেলায়। কেউ বলছেন পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো, কেউ বলছেন সিবিআই ব্যর্থ, আবার অভিযোগ করছে পুরোটাই বিজেপি তৃণমূলের গটআপ গেম। আর এর মধ্যে সত্যিটা হলো নিহত চিকিৎসকের মা বাবা সুবিচার চেয়ে চোখের জল ফেলছেন। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি এই অনুষ্ঠান শুরু করেছি সেই প্রশ্ন দিয়ে যে সিবিআইয়ের ওপর সাধারণ মানুষের কালকে রায়ের পর একটা ক্ষোভ উঠে আসছে। তা ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে এইটা ভেবেই কি বঙ্গ বিজেপি একটা দূরত্ব তৈরির চেষ্টা করছে? কেন? দেখুন, দিলীপ ঘোষ, যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, তিনি বলছেন যে গোটা সিস্টেমে কারুর ওপর সন্তুষ্ট নন। এবার বিরোধী দলের নেতা হিসেবে রাজ্য সরকারের ওপর সন্তুষ্ট নই বলবেন, কলকাতা পুলিশের ওপর সন্তুষ্ট নই বলবেন, এটাই তো এক্সপেক্টেড যে বিরোধী দলের নেতা তাই বলবেন। কিন্তু তার সঙ্গে তিনি যোগ করছেন যে সিস্টেমে কারুর ওপর, অর্থাৎ সিবিআইকেও বাদ দিচ্ছেন না। সিবিআইয়ের এই তদন্ত বা এই রায়ে সন্তুষ্ট যে নন, শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন। কিন্তু তরুণজ্যোতির কাছে আমার প্রশ্ন থাকবে যে শুভেন্দু অধিকারী আজকে সন্ধেবেলা দেখা করতে যাওয়ার কথা মা বাবার সঙ্গে। তরুণ, এই স্টুডিওতে এই ডান দিকের চেয়ারগুলোতে বসে তারা বারবার বলেছেন যে এই 24 ঘন্টা আগেই এরা গতকালের অনুষ্ঠানে সিবিআই ব্যর্থ, সিবিআই ব্যর্থ, সিবিআই ব্যর্থ। কেন ব্যর্থ? যে সিবিআই কিন্তু কোর্টে প্রমাণ করতে পারলো না যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা। সুমনদা, একটা ন্যাচারাল জাস্টিসের বেসিক প্রিন্সিপাল হচ্ছে সিজার্স ওয়াইফ মাস্ট বি অ্যাবভ অল সাসপিশন। সিবিআইয়ের ওপর যখন ভরসা মানুষ করেছিল, সিবিআইয়ের দায়িত্ব অনেক কিছু ছিল। কিন্তু আজকের দিনে আজকে বেশ কিছু বক্তব্য শুনে আমার মনে হচ্ছে আমার 15 বছরের প্র্যাকটিস, তার আগে 5 বছরের ল স্কুলে যেগুলো পড়লাম ভুল পড়েছিলাম। আমি জানতাম যে কোনো ধরুন এই মুহূর্তে একটা বিরাট খবর পাচ্ছি, সেটা হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা লিস্টেড হলো। আই রিপিট, সুপ্রিম কোর্টে কালকে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা লিস্টেড হলো। যেটা বলছিলাম সুমনদা, যে আমার 5 বছরের লয়ে পড়াশোনা, 15 বছরের প্র্যাকটিস মিথ্যে। আমি এটা জানতাম, সেটা ভুল জানতাম। আমি জানতাম কোর্টে বিচার হয় এভিডেন্সের বেসিসে, ডকুমেন্টসের বেসিসে, সাক্ষ্য প্রমাণের বেসিসে। আজকে আমি জানলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা শুনে যে ফাঁসির অর্ডার তিনি করিয়েছেন।
আমি এতদিন ভাবতাম যে জুডিশিয়ারিতে অন্তত অনুপ্রেরণা চলে না, আজকে বুঝলাম জুডিশিয়ারিতেও তার অনুপ্রেরণা একদম অ্যাক্টিভ। আমার একটা সন্দেহ হচ্ছে সুমনদা, যে সিবিআই কোর্ট, আই রেসপেক্ট এভরিওয়ান, সিবিআই কোর্টে যিনি জাজ থাকেন তিনি তো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি থেকেই যান, সেখানেও কি অনুপ্রেরণা কাজ করে ওঠো নাকি? উত্তর মুখ্যমন্ত্রী কোনোদিন দেবেন? যে মামলাগুলোর কথা হচ্ছে ওই জয়নগর থেকে গুড়াপ, সেগুলো পক্সো আইনের মামলা। পক্সো আইনের ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফের ডিপেন্ড করে অন দ্য অ্যাকিউজ, যে আমি দোষী নয় সেটা প্রমাণ করা। পক্সোর সাথে এটাকে এক করা উচিত নয়। কথাটা লেম্যান বলতো, সাধারণ মানুষ বলতো, আমি মানতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন আমি লয়ার, তিনি এরকম কথা বলেন কী করে আমি বুঝে পাই না। তার যেমন প্যানেল সরকারি, তেমনই তার হয়তো লয়ের জ্ঞানও। আমি বেশি কিছু বলছি না। আমি এই জাজমেন্টটা বলছিলাম সুমনদা, জাজমেন্ট পড়ে আমি প্রত্যেকটা প্যারাগ্রাফে পুলিশের অপদার্থতার কথা উল্লেখ করা আছে। একটা পোর্শন খুব ইম্পর্টেন্ট, যেখানে মিক্সড ডিএনএর কথাগুলো আসে, ডাক্তারবাবুরা বারবার বলেছে সিএফএস রিপোর্টে মিক্সড ডিএনএ আসছে, একটা ফিমেল ডিএনএর প্রেজেন্স পাওয়া যাচ্ছে। এখান থেকে দুটো অ্যাসপেক্ট আসতে পারে। এক, যে মানে অর্ডারে দেখে বোঝা যাচ্ছে সিরিয়াসলি ওখানে কোনো মহিলা প্রেজেন্ট ছিল। সেকেন্ড, যে জাজ বলেছেন যে ট্রেতে পোস্টমর্টমটা হয়েছিল সেটা স্টেরিলাইজ করা হয়নি। যে ডোম ছিল, ডোমের কাপড়টা স্টেরিলাইজ ছিল না, কাঁচি স্টেরিলাইজ ছিল না, ছুরি স্টেরিলাইজ করা ছিল না, এবং তার আগে যে পোস্টমর্টমগুলো সেগুলো একটা বডিও পড়েছিল। এরকম একটা সিরিয়াস কেস সুমনদা, সন্ধ্যাবেলা পোস্টমর্টম হচ্ছে, বডিটা পুড়িয়ে দেবে, এরা পুরো ঠিক করে রেখেছে। এরকম জায়গায় একটা বেসিক জিনিস ফলো করে এবং প্রেক্ষিতটা বলতে হবে যে বিশেষ পারমিশন নিয়ে, এবং যেখানে পরিবার লাগাতার বলছে যে আজকে সেকেন্ড পোস্টমর্টম এবং আজকে অন্ত্যেষ্টি করবেন না, নামটা মেইনটেইন করবে না। আরেকটা সিম্পল কথা, এখান থেকে আমার সন্দেহ হচ্ছে যে স্কটল্যান্ড ইয়ার্ড যাদেরকে বলা হয়, সেই কালীঘাট ইয়ার্ড কি জানে না হাউ টু কালেক্ট ফরেন্সিক এভিডেন্স? যারা ডক্টররা ছিল তারা জানে না কি প্রিকশন নিতে হয়, তারা কিগুলো বলতো। আমি দেখলাম পুরো ম্যাটারটা দেখলাম, পুলিশ ক্রিটিসাইজ হয়েছে জাজমেন্টে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি টিএমসি কাউন্সিলরের অ্যাক্টিভিটির কথা উল্লেখ আছে, রূপালী মুখার্জির অ্যাক্টিভিটি মোবাইল ফোন নিয়ে জাজমেন্টে পরিষ্কার আছে, ডিসি নর্থের অ্যাক্টিভিটির কথা আছে, জিডির ইস্যুটা আছে, পুলিশ আউটপোস্ট থেকে জিডি হইল কি এরগুলো আছে, ডিলে হওয়ার ইস্যুটা আছে, ফ্যামিলি ডিসকারেজ ইন পার্সুইং দ্য কেস এটাও আছে। সুমনদা, I have no right to criticize the judge, but I have every right to criticize a judgment. As a lawyer, আমি জাজমেন্ট ক্রিটিসাইজ করতে পারি। আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে লার্নেড জাজ হ্যাজ মিসগাইডেড হিমসেলফ। এই পুরো জাজমেন্টটা তিনি দিয়েছেন, যে পয়েন্টগুলো দিয়েছেন তার বেসিসে তিনি যে অ্যানালজি লাগিয়েছেন, যেগুলো সারমাইজ অ্যান্ড কনজেকচারের উপর ডিপেন্ড করে, যদিও এই কেসটা পুরোটা ডিপেন্ড করছে মানে সেকেন্ডারি এভিডেন্সের উপর, ফরেনসিক এভিডেন্স ডিপেন্ড করে। তরুণ জ্যোতি যে অংশগুলো বললেন সেগুলো আমরা জানি এবং তার প্রতিফলন জাজমেন্টে আছে। কিন্তু আমি এবার আপনাকে অন্য কথা আপনাদের সামনে রাখবো। একটা অংশ এই রায় উঠে এসছে যেটা আমরা জানতাম না, কোনোদিন কোথাও আলোচিত হয়েছে বলে আমাদের জানা নেই। কি সেটা হচ্ছে যে আমরা কি জানি যে এই অসহায় মা বাবার কাছে টেলিফোন গেছিল এবং প্রথমে বলা হয় অসুস্থ, তারপরে বলা হয় আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তারপর তারা সত্যের সন্ধানে বাড়ি থেকে তারা বেরোন কম্পিত হৃদয়। কিন্তু এই রায় উঠে এসছে যে আরজিকর হাসপাতালের পুলিশ আউটপোস্ট তারাও কি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তার কারণ এই রায়ে পরিষ্কার বলা আছে যে ওই 9 আগস্ট সকালে পুলিশ আউটপোস্ট থেকে টালা থানায় ফোন করে বলা হয় যে আরজিকর হাসপাতালে একজন চিকিৎসক আত্মহত্যা করেছেন। অর্থাৎ গোড়ায় গলদ বা গোড়ায় গণ্ডগোল, যে ভাষায় বলুন না কেন, এই অংশটা কিন্তু আমাদের মনে হয়েছে এই রায় আমরা নতুন জানলাম। এই রায় থেকে ঠিক কী বলা হয়েছে, কোথায় সংশয়, যে অর্থাৎ এটা কি একটা পরিকল্পিত ভাবনা, একটা সম্মিলিত চেষ্টা ছিল যে এই অস্বাভাবিক মৃত্যু, এই ধর্ষণ এবং খুন, এটাকে আত্মহত্যা হিসেবে দেখানোর। দেখুন তো, ধর্ষণ ও খুনের মতো ভয়ঙ্কর ঘটনা, মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন, তারপরেও শুরু থেকে চেষ্টা হয়েছিল তাকে আত্মহত্যা বলে চালানোর। পরিকল্পিতভাবে সেই চেষ্টায় কি জড়িত ছিল আরজিকর হাসপাতালের পুলিশ আউটপোস্টও? শিয়ালদা কোর্টের বিচারকের নির্দেশনামা থেকে এবার এই মারাত্মক প্রশ্নই উঠে এলো। 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেলে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস যে রায় দিয়েছেন তাতে উল্লেখ রয়েছে, সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝাড় সাক্ষ্য থেকে জানা যাচ্ছে 9 আগস্ট সকাল 10টা নাগাদ তিনি টালা থানায় ডিউটিতে ছিলেন। আরজিকর পুলিশ আউটপোস্ট থেকে তিনি একটি ফোন পান যেখানে বলা হয় হাসপাতালে একজন চিকিৎসক আত্মহত্যা করেছেন। নিহত চিকিৎসকের মা বাবার দাবি, শুরুতে হাসপাতাল থেকেও তাদের বলা হয়েছিল মেয়ে আত্মহত্যা করেছে, আর সেটা যে পুলিশের উপস্থিতিতেই হয়েছিল তা কার্যত স্পষ্ট হয়ে যায় এই ভাইরাল অডিও ক্লিপ সামনে আসার পর।
আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, আর.জি. কর মেডিকেল কলেজের পুলিশ আউটপোস্ট শুরু থেকে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো কেন? ইচ্ছাকৃতভাবেই কি সর্বস্তর থেকে ধর্ষণ খুনের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? প্রথমে যদি ডেড বডি পায়, পোস্টমর্টম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তাকে বলা যাবে না কেউ আত্মহত্যা করেছে বা কেউ মেরে দিয়ে গেছে বা মার্ডার হয়েছে। এখন এই যে প্রথম থেকে একটা চালিয়ে দেওয়া আত্মহত্যা করেছে, এই মানে খবরটা দেওয়া, এই যে আউটপোস্টে খবর দিচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ থেকে, এই যে প্রথম থেকে পুরো ব্যাপারটাকে চেপে যাওয়ার, পুরো ব্যাপারটা আপনি এভিডেন্সগুলো যদি প্রথম থেকে পড়েন এবং ক্রস এক্সামিনেশন যদি দেখেন, দেখা যাবে ইচ অ্যান্ড এভরি স্পেয়ারে এভিডেন্সগুলোকে নষ্ট করার জন্য যা যা করার সেগুলো ক্যালকাটা পুলিশ প্রথমে করবে। এর আগে সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার শুনানি চলাকালীনও এই প্রসঙ্গ উঠেছিল। সর্বোচ্চ আদালতে তৎকালীন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, দেখে বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার ঘটনা নয়। তা সত্ত্বেও তরুণী চিকিৎসকের পরিবারকে কেন আত্মহত্যা বলা হলো? এবার নিম্ন আদালতের রায়ে প্রশ্ন উঠে গেল, এই চেষ্টায় কি শরিক ছিল আর.জি. কর হাসপাতালের পুলিশ আউটপোস্ট? কিন্তু কেন? তার উত্তর কি কোনোদিন পাওয়া যাবে? প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। জাস্টিস করগুপ্ত, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে জেনারেল পারসেপশন, আইনের বিষয় নয়, সেটা হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। কেন এই ঘটনাকে সাধারণ চোখে আমাদের মনে হয়েছিল যে একজন সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসক কর্মরত অবস্থায় সেই সরকারি প্রিমিসেসে খুন হলেন, এক। এবং দুই হচ্ছে যে কে খুন করলো, একেবারে যেটা আদালতে প্রমাণ হয়ে গেছে, কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সেই কথা যে রক্ষকই ভক্ষক, যার রক্ষা করার কথা সেই খুন করলো। এটা বিরলের মধ্যে বিরলতম বলে কি আপনার মনে হয়? আমি দীর্ঘদিনের আপনার আইনি অভিজ্ঞতা, আপনার মত জানতে চাইব। দেখুন, আমি তো একেবারে প্রত্যক্ষভাবে সমস্ত নথিপত্র দেখিনি, এটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ দরকার হয়। কিন্তু একটা জায়গায় প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরল থেকে বিরলতম ঘটনা, এটা তো নিশ্চয়ই, কিন্তু যে সামনে সাজার জন্য দাঁড়িয়ে আছে সে কি একাই বিরলতম ঘটনা ঘটালো, নাকি একের অধিক মানুষ রয়েছে, তাদের মধ্যে যারা ঘটালো কেউ বিরল থেকে বিরলতম ঘটনা ঘটালো? সেক্ষেত্রে আমার রায়টা দেখে মনে হয়েছে যে বিচারক সমস্ত ঘটনা নথিপত্র বিশ্লেষণটা কিন্তু খুব ভালোভাবেই করেছেন। এবং ফাঁসি দিতে গেলে তো অনেকগুলো গাইডলাইন, যেগুলো সুপ্রিম কোর্টের আগের জাজমেন্ট রয়েছে, সেগুলোর নিরিখে বিচার করতে হয়, সেই দিকটা নিশ্চয়ই তিনি বিচার করেছেন, তাই এই রায় এলো। হ্যাঁ, আমি বলছি উনি বিচার করলেন, কিন্তু উনি নিজে একদম স্পষ্ট করে বলছেন যে এটাকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে উনি মনে করছেন না। আমি আবার বলছি, আমার প্রত্যেকটা প্রশ্ন শুধু সাংবাদিক হিসেবে নয়, এমন একজন মানুষ হিসেবে যার সঙ্গে আইনের কোনো আইনি পড়াশোনার মধ্যে আমি কোনোদিন যাইনি, একেবারে একজন লেম্যান হিসেবে আপনার কাছে পরের প্রশ্নটায় আমি আসব। সেটা হচ্ছে, আমি 172 পাতা আমার মতো করে বোঝার চেষ্টা করেছি। উনি এখানে বলেছেন, একটা অংশ আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই কোর্ট এই পন্থা অবলম্বন করতে পারে না। আমি যে গোটা আন্তর্জাতিক চিন্তা ভাবনা, এখন অন্য বিদেশি কোর্টগুলো এইভাবে ভাবছে বলে আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই। কিন্তু এইখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আসামির ক্ষেত্রে পূর্ব অপরাধের কোনো নজির নেই। উনি লিখছেন, যেহেতু আসামির ক্ষেত্রে পূর্ব অপরাধের নজির নেই তাই সংশোধন করা যাবে না, এ কথা বলা যায় না। কিন্তু আমি বলছি এইখানে অন্য আমি বলছি, আমি উদাহরণের বাইরে যেতে পারবো না, কারণ আমার আইনি কোনো অভিজ্ঞতা নেই, যে পূর্ব নজির সব ক্ষেত্রে, ফাঁসির ক্ষেত্রে সব ক্ষেত্রে কি থাকে? আমি বলছি নির্ভয়া কাণ্ডে সেই অপরাধের তো যে কজন ধরা পড়েছিল যাদের ফাঁসি হয়েছে, কারুর পূর্ব নজির ছিল না। এই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছে যে 3টে, আমার লিস্টে 5টা সম্প্রতি একেবারে এই রাজ্যের ঘটনা যেটা ফাঁসির আদেশ হয়েছে, তাদেরও কারুর পূর্ব অভিজ্ঞতা ছিল না।
এবং যদি আমরা দেখতে পাই, মাননীয় বিচারক বা বিচারপতি দেখতে পান যে অপরাধ এমন পৈশাচিক যে পূর্ব নজির খোঁজার চেষ্টা করা যাবে না, একে সভ্য সমাজে রাখলেই আরও বড় অপরাধ ঘটাতে পারবে, এক্ষেত্রে পূর্ব নজির কি সবসময় থাকতেই হয় ফাঁসির অর্ডার দিতে গেলে? না, আপনি একদম ঠিক বলছেন। পূর্ব নজির থাকাটাই কিন্তু একমাত্র কারণ নয়। পূর্ব নজির থাকা এবং পুরো ঘটনাটাকে বিচার করে তার ভবিষ্যতে সংশোধনের জায়গা আছে কিনা সেটাও দেখা হয়। এবং এক্ষেত্রে যে সাজাটা হয়েছে তার কিন্তু সমাজে ফিরে আসার সুযোগ থাকছে না, তার কারণ তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, মানে তাকে আমৃত্যু একদম কারাগারে থাকতে হবে, সেই জায়গাটাও হয়েছে। তবে হ্যাঁ, আজীবন কারাবাস। এবং এক্ষেত্রে পূর্ব নজিরটাই একমাত্র বিষয় নয়, তিনি পুরো ঘটনাটাকে বিচার করে এটা করেছেন। এইখানে আমার পরের প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আইনি সংস্থান নিয়ে। দেখুন, রাজ্য সরকার আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফাঁসির দাবিতে চলে গেছে। তদন্ত নিয়ে 42টা প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পরিবার, যেটা ঘটনাচক্রে আগামীকাল মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে লিস্টেড হয়েছে। সিবিআই চার্জশিট দেওয়ার সময় বলেছে যে লার্জার কনস্পিরেসি নিয়ে তাদের তদন্ত চলছে, এবং সেটা চার্জশিট দেওয়ার সময়ই তারা বলে রেখেছে যে ভবিষ্যতে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দিতে পারে। আমি বলছি, একদিকে যেরম রায় হয়ে গেল, শাস্তি হয়ে গেল, এই যে বিচার চাই, কালকেই এই স্টুডিওতে অভয়ার বাবা মা বলছিলেন তারাও সুবিচার চান, কিন্তু বিচার কোন আদালত থেকে আসবে? দুটো বিষয়ে দুটো মামলা রয়েছে। আমরা দেখেছি যে আজকে দেখলাম যে বোধহয় একটা অ্যাপিল হয়েছে। একদম এই অ্যাপিল যে কোর্ট, তাকে দেখতে হবে ওই নথিপত্র যা পাওয়া গেছে তার ভিত্তিতে সাজাটা সঠিক হয়েছে কিনা, এটা বাড়তেও পারে। আবার সেই মামলাকে ফিরিয়ে দিয়ে রিমান্ডে পাঠানো বলি আমরা, পুনর্বিবেচনা, বিভিন্ন কারণ দেখিয়ে পুনর্বিবেচনার জন্যেও যেতে পারে। আবার সেই রায়টা খারিজও হয়ে যেতে পারে, যদিও এখানে খারিজ হওয়ার সম্ভাবনা খুব কম। আরেকটি মামলা যেটা কালকে সুপ্রিম কোর্টে আসার কথা রয়েছে, সেটা কিন্তু সাংবিধানিক বেঞ্চে। এই বেঞ্চের হাতটা অনেক লম্বা এবং তার কাছে সিবিআইয়ের পরপর রিপোর্ট জমা পড়েছে, এবং সেখানে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যে রিপোর্ট সেটা রয়েছে। এইগুলো বিচারের মাধ্যমে বক্তব্য শুনে তারা যদি মনে করেন যে এই যে ইনভেস্টিগেশন টিমের ইনভেস্টিগেশন চলছে তাদের আরও সক্রিয় হওয়া দরকার অথবা ঘাটতি আছে, তাহলে সেই জায়গাটা পূরণ করার ক্ষমতা তাদের আছে। তারা, আমি সম্ভাবনার কথা বলতে পারি, তার কারণ আমি তো সেখানে বসে ভাবছি না, বাইরে থেকে ভাবছি। তারা কিন্তু এই যে টিম আছে, এই টিমের পরিবর্তন বা পরিবর্ধনও করতে পারেন, এবং তারপরে যাতে এক না একাধিক, এবং যে নথিপত্র উঠে আসছে তারপরে আরও কাউকে অভিযুক্ত বলে আনা যায়, এবং যার সাজা হয়ে গেল, যার অ্যাপিল হলো, তিনি মূল অভিযুক্ত নাকি অন্য অভিযুক্ত আছে। আরেকটি কথা আমি বলবো, আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে যেটা আছে সেটা ক্রিমিনাল কনস্পিরেসির কেস কিনা, এই সমস্ত বিষয়টা বিচার করার সুযোগ সুপ্রিম কোর্টের রয়েছে। এখন আমাদের দেখতে হবে যে ওই নথিপত্রের ভিত্তিতে তারা কি করেন। আমি আরেকটা জায়গায় আসতে চাইবো। আপনি নিজে বললেন যে আপনার মনে হয়েছে যে বিরলের মধ্যে বিরলতম এই ঘটনা। আমি বলছি, এই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার টার্মটা বিভিন্ন রায়ে ঘটনাচক্রে গোটা দেশেই আমাদের চোখে পড়ে। যেমন ঘটনাচক্রে গতকালই কেরল আদালতের একটি মামলায়, যেখানে একজন মহিলা তার প্রেমিককে খুন করেছে, এই বিরলের মধ্যে বিরলতম এই মামলাটি মাননীয় বিচারক বলে চিহ্নিত করেছেন। আমি বলছি, বারবার বচ্চন সিংয়ের মামলার কথা উঠে আসছে। এই রকম কোনো সংজ্ঞা, আবার বলছি এই প্রশ্ন আমার লেম্যানের জায়গা থেকে, এরম কি কোনো সংজ্ঞা আছে যে এই বৈশিষ্ট্যগুলো দেখলে, এই বৈশিষ্ট্যগুলো মামলায় থাকলে তাহলে আমরা এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলবো?
নাকি এটা সার্বিকভাবে এটা যে বিচারক বা মাননীয় বিচারপতি রায় দিচ্ছেন পুরোটা তার উপর নির্ভর করে, নাকি কোনো গাইডলাইন্স আছে? না না, হ্যাঁ গাইডলাইন্স আছে। আগে সুপ্রিম কোর্ট বিরলতম ঘটনা এবং যে অভিযুক্ত সামনে রয়েছে সেই কি বিরলতম ঘটনায় মূল অভিযুক্ত এবং তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত, এইটা দেখতে গিয়ে যে আলোচনার মাধ্যমে গাইডলাইনগুলো উঠে এসছে তার মধ্যে অন্যতম যে গাইডলাইনগুলো আছে কয়েকটা উল্লেখ করা যায়। সেটা হচ্ছে যে তার অতীত, তার অ্যান্টিসিডেন্টস দেখা, আপনিই বললেন যে ভবিষ্যতে তার সংশোধনের জায়গা আছে কি না, এবং সমাজে সে যদি আবার ফিরে আসে তাহলে আর কি ক্ষতি হতে পারে ইত্যাদি এই রকম গাইডলাইনগুলো আছে। বিচারক কিন্তু কখনোই নিজের মন থেকে যদি মনে করেন যে একে ছেড়ে দেবো সেটা তিনি পারেন না, অথবা বিরলতম ঘটনা বলে ওই অভিযুক্তকে দিতে পারে না। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যার সাজা হচ্ছে একটা বিরলতম ঘটনায় তিনি যে মূল অভিযুক্ত এই জায়গাটাতে সঠিকভাবে পৌঁছানো গেল কি না এবং তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্যে এই গাইডলাইন যেগুলো আছে তার পরিপ্রেক্ষিতে তাকে সর্বোচ্চ সাজা দেওয়া যায় কি না, সেটা যে বিচারক দেখেছেন তার বিশ্লেষণটা পুঙ্খানুপুঙ্খ হয়েছে, সেখানে কোনো ঘাটতি ছিল কি না সেটা অ্যাপিল কোর্ট এইবার দেখবেন। এইখানে আমার পরের প্রশ্ন, সেটা হচ্ছে বহু প্রশ্ন এইরকম আছে জনমানসে এবং যে পরিবারটার সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে তাদের একেবারে অফিসিয়ালি তারা 42টা প্রশ্ন তুলেছেন। তার মধ্যে এই রায়ের পরও বেশ কিছু আনআনসার্ড কোয়েশ্চেন্স বা যে উত্তর পাওয়া যাচ্ছে না এরম প্রশ্ন দেখা যাচ্ছে। যেমন আমি খুব ছোট্ট ছোট্ট কয়েকটা, যেহেতু আপনি নিজেই উল্লেখ করলেন যে একা এই সঞ্জয় রায় ছিল নাকি তার সঙ্গে কে ছিল বা অন্য কেউ ছিল কিনা, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে পোস্টমর্টম রিপোর্টেই এই তরুণী চিকিৎসকের শরীরে 25টা আঘাত, 16টা বাইরের অংশে, 9টা ভেতরের অংশে। এটা একজন অল্প বয়সী ডাক্তারের শরীরে করা সম্ভব কিনা একজনের ক্ষেত্রে। দ্বিতীয় আরেকটা মেজর প্রশ্ন পরিবার তুলছেন যে যেখানে দেহ পাওয়া গেছে সেখানে ধস্তাধস্তি হয়েছে এই রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং তৃতীয়, যার একটা খুব হালকা সূক্ষ্ম উল্লেখ আপনিও করলেন, CFSL অর্থাৎ ফরেন্সিক রিপোর্ট, তাতে কিন্তু বহু জিনিস উঠে এসছে যেটার আবার এখনও পর্যন্ত পরিবারের কাছে জবাব নেই বা সাধারণভাবে সাধারণ মানুষের কাছে যার জবাব নেই। এই উত্তর না পাওয়া প্রশ্নগুলো নিয়ে আপনি কি মনে করছেন? আমি মনে করছি যে এই প্রশ্নগুলোর উত্তর আসা উচিত এবং আমি আশা করি যে যখন আদালতের মনিটরিং এখনও চলছে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো আসবে। তার কারণ হচ্ছে যে আপনি উল্লেখ করলেন ক্রাইম সিন অল্টার্ড হয়েছেন, তার সাথে তো আছে যে গাফিলতি হয়েছে প্রথম দিকে, FIR স্টেজ থেকে শুরু করে রাত্রিরে যে দেহ দাহ করে দেওয়া হলো, ভিসেরার প্রশ্ন আসে, ডিএনএর প্রশ্ন আসে। নির্ভয়ার কথা মনে পড়ে যায় যে সেখানে ডিএনএ মিলিয়ে কিভাবে ওই মহিলা যিনি ছিলেন পুলিশ অফিসার তার নেতৃত্বে কিভাবে ডিএনএ মিলিয়ে বার করে দেওয়া হয়েছিল, সেই জায়গায় ঘাটতি অনেক রয়েছে। কিন্তু আমি মনে করি যে সমস্ত ডকুমেন্ট এসছে আজকেও যদি এই অনুসন্ধান, যাকে বলা হয় সর্বোচ্চ স্কিল তাদের আছে, সেই CBI-এর যারা অনুসন্ধানকারী রয়েছেন তারা যদি মনে করেন তাহলে যে সমস্ত মানুষের উপস্থিতি সেখানে দেখা গিয়েছে প্রাথমিকভাবে তাদেরকে ইন্টারোগেট করা ইত্যাদি করে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল এই প্রশ্নগুলোর উত্তর। আমার শেষ প্রশ্ন কোনো আইনি প্রশ্ন নয়, যে এরকম একটা গোটা দেশে বহু বছর ধরে, বহু দশক ধরে বলা ভালো, এরকম একটা পারসেপশন যে যার পাশে কেউ নেই, সার্বিকভাবে যারা বঞ্চিত, এই দেশের সুমহান বিচার ব্যবস্থা সব সময় তাদের পাশে থাকে।
কালকের এই রায়ের পর অনেক যেহেতু প্রশ্ন থেকে গেছে, একটা সার্বিকভাবে জনসমাজে কোথাও একটা, আপনি দেখতেই পাচ্ছেন কেউ কেউ প্রকাশ্যে বলছেন, বেশ কিছু রাজনীতিবিদ প্রকাশ্যে বলছেন যে আমরা খুশি নই, আমরা খুশি নই। সাধারণ মানুষ বলছেন ও এরকম তো হবেই, এ তো ভেবেইছিলাম। একটা হতাশা কোথাও কাজ করেছে, যেটা সামগ্রিক জনসমাজের খুব ইতিবাচক বলে আমাদের মনে হচ্ছে না। এইটা কি আপনার মনে হয়? আমি তো আশাবাদী, আপনার কি মনে হয় যে এটা কাটিয়ে ওঠা যাবে? আমার মনে হয় যে এই ঘটনার রায় আসা, বিচার আসা, আজকে তা শেষ হয়নি, বরঞ্চ আজকে শুরু হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এবং আমি আশা রাখি যে নিশ্চয়ই এই অধ্যায়টা শেষ পর্যন্ত পৌঁছাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য, এবং নানা যে বিভ্রান্তি, যে জবাব না পাওয়া প্রশ্নগুলো মাথা ঘুরে মরছিল, তাদের আপনার মতো করে জবাব দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর সঙ্গে। নিঃসন্দেহে বহু প্রশ্ন সাধারণ মানুষের মনে জমা হয়েছিল, তার ভেতরে আইনি দিক যেমন আছে, সেই রকম তার বাইরেও বৃহত্তর সুবিচার পাওয়ার একটা দাবি এবং স্পষ্ট দাবি আছে। সেই দিকে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। কিন্তু আমি এইখানে আমার পরের প্রতিবেদনে আসব, যে প্রতিবেদনে আবার জিডি এন্ট্রি। আমি বলছি এটাও কিন্তু এই শিয়ালদা হাইকোর্টের মাননীয় বিচারক অনির্বাণ দাসের যে রায়, সেই রায় থেকে আমি বলছিলাম না যে একাধিক অংশ, যে অংশ আমরা জানি আমি সেটাকে আর দ্বিতীয়বার রিপিট করছি না, কিন্তু অজানা একাধিক অংশ, ওই আউটপোস্ট থেকে ফোনের মতো জিডি নিয়ে কিন্তু বারবার এফআইআর এবং জিডি নিয়ে আপনারা জানেন সুপ্রিম কোর্টে বারবার প্রশ্ন উঠেছে, এবং স্বয়ং অন্যতম বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় পারদিওয়ালা, জাস্টিস পারদিওয়ালা, উনি কিন্তু স্পষ্ট বলেছেন তার 30 বছরের কর্মজীবনে পুলিশের দিকে এই ধরনের কাজ দেখেননি। কিন্তু তার বাইরেও একাধিক নতুন অংশ এই শিয়ালদা কোর্টের রায় থেকে আমরা দেখতে পেয়েছি। কি সেটা এইবার দেখাবো। বিস্ময়কর, যন্ত্রণাদায়ক, বেআইনি। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে এই শব্দগুলো ব্যবহার করেছেন খোদ শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। এই জঘন্য ঘটনা সামনে আসার পর থেকে বারবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছে পুলিশকে। এবার শিয়ালদা কোর্টের রায়েও সেই পুলিশ সম্পর্কে মারাত্মক দাবি করলেন বিচারক। সোমবার রায়ে তিনি লিখেছেন, 9ই অগস্ট সকাল 10টায় টালা থানার দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝা। আরজিকর হাসপাতালের আউটপোস্ট থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তিনি কোনো জেনারেল ডায়েরি এন্ট্রি করেননি, কিন্তু জিডি রেজিস্টারে একটি জায়গা খালি রেখে দেন। সাক্ষ্য থেকে জানা গেছে ওই খালি জায়গা পূরণ করা হয় রাত 11টায়, তবে সকাল 10:10 সময় দিয়ে। রায়ে বিচারক আরও জানিয়েছেন, এটা খুব পরিষ্কার যে ওই এসআই একটি বেআইনি কাজ করেছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় তা গর্বের সঙ্গে ঘোষণা করেছেন। এসআই পদমর্যাদার এক অফিসারের সঙ্গে এই আচরণ অত্যন্ত বিস্ময়কর এবং যন্ত্রণাদায়ক। আমার মনে হয় কলকাতার পুলিশ কমিশনারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে বেআইনি কাজ করা থেকে আটকানো যায়। সকালে খবর পেল সকাল 10টায়, এন্ট্রি হচ্ছে রাত্রিবেলা, রাত্রি 10:30 11টার সময়। ক্যালকাটা পুলিশের তরফ থেকে এই ধরনের আচরণ কোনো মতেই আশা করা যায় না। পুরো স্টেট গভর্নমেন্ট প্রথম থেকেই এভিডেন্সগুলোকে লোপাট করার জন্যে সবসময় সচেষ্ট ছিল। বিচারপতিরা তো কোনো জাজ করে তো কোনো কনভিকশন দেয় না, তাদের কাছে যা এভিডেন্স থাকে সেই এভিডেন্সের উপর ভিত্তি করেই তারা জাজমেন্ট দেন। সোমবারের রায়ে অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করেছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। তিনি লিখেছেন, রূপালী মুখোপাধ্যায় উইমেন্স গ্রিভেন্স সেলের অতিরিক্ত ওসি এবং নিশ্চিতভাবে একজন সিনিয়র অফিসার। এটা ধরে নেওয়া যায় এই ধরনের মামলা কিভাবে সামলাতে হয় সে ব্যাপারে তার যথেষ্ট ধারণা ছিল। 9ই অগস্ট তিনি অভিযুক্তের থেকে মোবাইল ফোন নিয়ে নেন এবং তা টালা থানায় ফেলে রাখেন। তার এই কাজ প্রশ্ন জাগাচ্ছে। সাক্ষ্য থেকে এটা প্রতিষ্ঠিত হয়নি যে তিনি কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছেন বা অভিযুক্তের মোবাইল ফোন থেকে তথ্য বিকৃত করেছেন। অদ্ভুতভাবে অত্যন্ত দুর্বল একটি ব্যাখ্যায় তিনি জানিয়েছেন, মোবাইল ফোন অভিযুক্তকে ফেরত দেওয়া হয়েছিল, পরে তার গ্রেফতারির সময় সেটা আবার বাজেয়াপ্ত করা হয়। তিনি সাক্ষ্য দেন যে এই পুরো সময়টায় অভিযুক্ত কলকাতা পুলিশের হাতে আটক ছিল।
এই কাজের কোনো কারণ আমি খুঁজে পাইনি। আরজিকর মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে এর আগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি জে.বি. পারদিওয়ালা তো এই মন্তব্যও করেছিলেন যে 30 বছরের ক্যারিয়ারে এমনটা তিনি দেখেননি। এবার নিম্ন আদালতের রায়ে সেই পুলিশের তদন্ত নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আর এই প্রেক্ষাপটে বিরোধীদের অভিযোগ, প্রথম থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাবতীয় তথ্য প্রমাণ লোপাটের পর এখন লোক দেখাতে ফাঁসি চেয়ে হাইকোর্টে গেল রাজ্য সরকার। বাংলার মুখ্যমন্ত্রী তো লিওনার্দো দা ভিঞ্চি সবই জানেন, উনি আঁকতে জানেন, লিখতে জানেন, পড়তে জানেন, নাটক করতে জানেন, এখন শুনছি আইনও তিনি নাকি বিশারদ। তো এত যখন আইন বিশারদ বাংলার মুখ্যমন্ত্রী, তখন আপনার ট্রায়াল কোর্টের বিচার পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন? কারণ আপনার যারা পুলিশের পক্ষ থেকে আপনার যারা বড় বড় উপদেষ্টা আছে তারা আপনাকে বলে দিয়েছে, গ্যারেন্টি দিয়ে দিয়েছে, আমরা যেভাবে তথ্যপ্রমাণ লোপাট করেছি দিদি আর কোনো চিন্তা নাই, কোথাও গিয়ে কাজ আর হবে না। একেবারে মিথ্যা কথা বলছে, বিরোধীরা মিথ্যা কথা বলছে। এই সিপিএম এবং বামেরা দ্বিচারী, এরা এখন ফাঁসি চাইছে না, এরা সঞ্জয় রায়ের পাশে দাঁড়াচ্ছে। এই সিপিএম এই বামেরা পাশে দাঁড়াচ্ছে, সঞ্জয় রায়ের পাশে দাঁড়াচ্ছে। এরা এতদিন শাস্তি চাই, ন্যায় বিচার চাই বলেছে, কিন্তু এরা ফাঁসি চায় না। আর ধর্ষণ এবং খুনে মুখ্যমন্ত্রী ফাঁসি চান, রইল বাকি এদের যেটা অভিযোগ, তথ্য প্রমাণ, এটা মিথ্যা কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আরজিকর কাণ্ডে এখনো বহু ধোঁয়াশা। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি এবার আসবো তিলোত্তমার পরিবারের হয়ে যিনি মামলাতে আইনি লড়াইটা লড়ছেন, অমর্ত্য দে, তার কাছে। দেখুন অমর্ত্যবাবু, আমি বলছি যে জজ সাহেবরা রায় দেন তথ্য প্রমাণ, নথি এবং আর্গুমেন্টের ভিত্তিতে। আর এটা বহু পরিচিত একটা সিমিলি আছে যে বন্ধ ঘরের মধ্যে, সেইখানে তার সামনে তদন্তকারী সংস্থা যা রাখবে তার ভিত্তিতে রায় হবে। সেখানে জনতার আবেগ বা বহির্পৃথিবীর যে জনমত সেটা কোনোভাবে গ্রাহ্যের মধ্যে আসে না, আসা উচিত নয়। এইখানে আমার প্রশ্ন, শুধুমাত্র যিনি ল পয়েন্টে বিচার করছেন, কোথাও কি তথ্য প্রমাণ জোগাড়ের ক্ষেত্রে সিবিআইয়ের খামতি থেকে গেছে? যে এই যে কেন রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, যেখানে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজে বলছেন যে তাঁরও মনে হচ্ছে যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, সেইটাকে সিবিআই কোর্টে ওই বন্ধ ঘরের মধ্যে সিমিলি অনুযায়ী এস্টাবলিশ করতে পারলো না? প্রথমেই বলে রাখি যে ওনার জাজমেন্টে উনি বারবার বলেছেন, যেটা প্রথম দিনকে যেদিনকে উনি ঘোষণা করেন যে সঞ্জয় রায় সাজাপ্রাপ্ত হচ্ছে, উনি বলেছিলেন যে উনি একটা হেডিংস দিয়ে রাখবেন যেখানে উল্লেখ থাকবে যে ইনভেস্টিগেশনে কি কি গাফিলতি হয়েছে। এবং ওনার জাজমেন্টের 152 নম্বর পাতা, যেটা 14 নম্বর পয়েন্টটাকে এগোচ্ছে, ওখানে একদম স্পেসিফিক্যালি একটা জিনিস মেনশন রয়েছে, দ্য PW50। এখানে হচ্ছে সীমা পাউজা, সিবিআই যিনি ইনভেস্টিগেশন এজেন্সির যে অফিসার, she did not make any further specific investigation। মানে ওনার হাতে ইনভেস্টিগেশন আসার পরে উনি স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন করেননি। এবং পরিষ্কারভাবে উনি লিখেছেন যে she had just placed the evidences under magnifying glasses। মানে ওনার তরফ থেকে ইনভেস্টিগেশনের কোনো কিছু উঠে আসেনি। যখন সাক্ষী গ্রহণ হচ্ছে তখন প্রশ্ন আসে যে আপনি কাদের কাদের জিজ্ঞাসাবাদ করেছেন। অনেকেরই কথা উনি বলেন, উনি এবং এও বলেন যে উনি জিজ্ঞাসাবাদ করেননি, ওনার অন্য বাকি যারা সদস্য আছে তারা জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কাদের জিজ্ঞাসাবাদ করেছে, কি করেছে, কোনো কিছু সেটা আদালতের সামনে আসেনি। এবং ওনার কোনো যদি নোটসও নিয়ে থাকেন তাদের জিজ্ঞাসাবাদের, সেগুলোও কিছু প্লেস করেননি। 128 জন এখানে সাক্ষী ছিল চার্জশিটে, সেই 128 জনের মধ্যে 50 জনকে আনা হয়েছে। প্রশ্ন উঠছিল যে বাকিদের কেন আনা হয়? ওনার বক্তব্য যে রিপিটেটিভ উইটনেস হয়ে যাবে, একই কথা বাকিজন বলবে। তো বাকি যদি আমি সবাইকে যদি সাক্ষর জন্য না নিয়ে আসি, তাদের উইটনেস যদি না আসে, তাদের যদি ক্রস এক্সামাইন না হয়, তাহলে যাদেরকে উনি বলছেন রিপিটেটিভ উইটনেস, আগের জন যে সত্যি বলেছে সেইটা করবোরেশনটা কিভাবে আসবে? তাহলে কি যেই সাক্ষীদের থেকে অনেক কিছু আসতে পারতো সেগুলো কি আসতে দেওয়া হলো না? অমর্ত্যবাবু, আমার মনে পড়ে যাচ্ছে গতকাল 24 ঘন্টা আগেই অভয়ার পরিবার বলছিলেন যে মাকে ডাকা হয়েছিল, তারপরে বললেন ডাকার দরকার নেই, বাবা যা বলবেন তারই রিপিট যেহেতু হবে সেই সাক্ষীর দরকার নেই। তো হুবহু সেই ঘটনা, মানে এটা বৃহত্তর, মানে অনেক বড় করে হয়েছে আপনি বলছেন।
আপনি যা সংখ্যা বললেন এ তো মারাত্মক। হ্যাঁ, যে আমি সাক্ষী হিসেবে উল্লেখ করছি কিন্তু তার সাক্ষ্য গ্রহণ করছি না, এই যদি এটার কি উদ্দেশ্য হতে পারে? প্রথমে বাবার সাক্ষী নেওয়া হয়েছিল, মানে PW3 অ্যাকচুয়ালি বাবাকে আনা হয়েছিল। আমরা অ্যাপিয়ার করার পরেতে আমরা জানিয়েছিলাম মাও সাক্ষ্য দিতে চান। সেইটা যেই ওখানকার পাবলিক প্রসিকিউটর ছিলেন তিনি বলেছেন না, বাবা যা জানে মাই তা জানে। কিন্তু তিনি ঠিক করে নিয়েছেন, কিন্তু আমার বলছি এটা সিবিআই এর দিক থেকে কি উদ্দেশ্য থাকতে পারে? সিবিআই এর উদ্দেশ্যটা কি সেটা একটা খুব সুন্দরভাবে স্পষ্ট। এই কেসেতে এন্ডাতে চলে যাওয়া হয়েছে সবার আগে। এন্ডাতে মানে জানিয়ে দেওয়া হয়েছে একজনই অ্যাকিউজড, সঞ্জয় রায়, এবং এই সঞ্জয় রায়কেই আর কি পুরোপুরি সাজা দেওয়ার জন্য বাকি যা যা দরকার, বাকি যে সাজার কথা বলছেন আপনি, বলছেন যে এই তদন্তের বটম লাইনটা কি, এন্ড রেজাল্টটা কি, কে খুন করেছে সেটা আগে ঠিক হয়ে গেছে, তারপরে তার তথ্য প্রমাণ জোগাড় হয়েছে। একদমই, তার কারণ ওনার এই সিবিআই যখন ইনভেস্টিগেশন হাতে পেল ইনভেস্টিগেশনের জন্যে, তারপরে ওনারা কি করলেন কোনো কিছু তথ্য উঠে আসেনি, এবং সেইটারই রিফ্লেকশন পরিষ্কারভাবে জাজমেন্টে উল্লেখ রয়েছে যে সিবিআইয়ের তরফ থেকে কোনো স্পেসিফিক ইনভেস্টিগেশন উঠে আসেনি। ভয়ঙ্কর ব্যাপার। আমি এই অভিযোগ আমি আবার বলছি অত্যন্ত বড় অভিযোগ, বিশেষ করে অ্যাডভোকেট অন রেকর্ড যদি এই কথা বলেন। আমি সায়নদীপের কাছে আসবো। সায়নদীপ, কালকে মানে আমি এই কথা সূত্র ধরেই বলবো অমর্ত্যবাবুর, যে বাবা মাকে দেখে প্রতিদিনই খারাপ লাগে, এই অসহায়তা দেখে এত খারাপ লাগছিল। মানে একটা পরিবার যাদের সব গেছে, তারা 42টা প্রশ্ন তাদের এখনও জমে আছে, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, ভাবুন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত ঘোরা হয়ে গেছে, উত্তর পাননি। আমি বলছি তদন্তকারী সংস্থা সব ঘোরা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নিজে যে সংস্থাকে বলছেন যে দেশের সেরা টিম কলকাতা পুলিশ, তারা প্রথম 4 দিন তদন্ত করেছে। আচ্ছা, কাগজে কলমে দেশের সেরা সংস্থা যারা সিবিআই, তারা তদন্ত করেছে, বাবা মা 42টা প্রশ্নের উত্তর পেলেন না। চার্জশিট হলো, সাজা হয়ে গেল, প্রশ্নের উত্তর পেলেন না। অর্থাৎ ভাবুন 5.5 মাস আগে এই পরিবারটা ঠিক যেখানে দাঁড়িয়ে, এত কিছুর পর আজকে 5.5 মাস পরেও সেইখানে দাঁড়িয়ে, এর কি জবাব আছে মানে সার্বিক জনসমাজের কাছে? নির্যাতিতার আইনজীবীর কথা শুনে একটা কথা মনে পড়ছিল, ছোটবেলায় অঙ্কের উত্তর দেখে গোটা অঙ্কটা কষতে হতো অনেক সময়। এই তদন্তে আমরা সেই একটা তার প্রতিক্রিয়া ছাপ দেখতে পেলাম। এখন দেখলাম হঠাৎ মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার অসম্ভব তৎপর। একটাই কথা বলতে পারি, দুরাত্মার ছলের অভাব হয় না। তুমি বলছো ব্যাক ক্যালকুলেশন, একদমই মানে উত্তরটা দেখে নিলাম, এবার আমি দেখছি কিভাবে এটা সাজাবো। উত্তরটা দেখে নিত, তারপর অঙ্কটা বাকি কষা হতো। এখন এই তদন্তে সেটা দেখতে পেলাম। এটা সিরিয়াস ইস্যুতে, সিরিয়াস কেসে এটা আমরা মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এবং এই সঞ্জয় রায়কে বলির পাশে অপরাধী, কিন্তু তাকে প্রধানত বলির পাঠা বানিয়ে বাকি গোটা তদন্তকে ধামাচাপা দেওয়া হচ্ছে। ক্যাপিটাল পানিশমেন্ট ইয়েস অর নো, তার চেয়েও বড় কথা যে আরও কারা অপরাধী যুক্ত আছে সেটাকে খুঁজে বার করা। মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রথম দিনই যে আমি অপরাধী খুঁজে বার করে দিয়েছি। পুলিশ সিআইডি সেই রাস্তাতেই তদন্ত করেছে, আর পুলিশ সিআইডির সঙ্গে এখন দোষর হয়েছে সিবিআই। চার্জশিটে ছত্রে ছত্রে এই পুলিশ সিআইডি 4 দিনে যে তথ্য প্রমাণ লোপাট করেছে, চার্জশিটে সেই তথ্য প্রমাণ লোপাটকে কার্যত আড়াল করা হয়েছে সিবিআই চার্জশিটে, যা এই সময়কালে উঠে এলো। কলকাতা পুলিশের সঙ্গে সিবিআই দোষর হবে কেন? উদ্দেশ্য কি? আমি আবার উদ্দেশ্যতে বিব্রত না হয়, আমি এটাই এই প্রসঙ্গেই আসছি। এই কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ড বলছিল তরুণ জ্যোতি, আর এখন অনেকে সেই কলকাতা পুলিশকে চটিচাটা, দলদাস, অপদার্থ বলা হয়। আমি বলছি যে কলকাতা পুলিশের এই সময়কালে যে তথ্য প্রমাণ লোপাটে যে অসাধারণ দক্ষতা দেখিয়েছে, তাকে তারিফযোগ্য, এত ছোট করে দেখা যায় না। কারণ এই যে সুপ্রিম কোর্টের, তাও তো কলকাতা পুলিশ একজন সঞ্জয় রায় নামক ক্যারেক্টারকে ধরেছিল, সিবিআই তো সেটাকে শিলমোহর দিল। এইখানেই বলছি, সুপ্রিম কোর্টের একজন মাননীয় বিচারপতি পাদ্রিওয়াল তিনি বলেছিলেন যে এমন 30 বছরের কর্মজীবন আমি দেখিনি, যে সিবিআই খামবন্ধ রিপোর্টে যা উল্লেখ দিয়েছে আমি 30 বছরের জীবনে এটা দেখিনি। আর শিয়ালদা কোর্টের বিচারপতি তিনি বললেন যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। এই যে সুপ্রিম কোর্টের অবজারভেশন আর শিয়ালদা কোর্টের রায়, এই দুটোর মধ্যে পার্থক্য, এটাকেই বলে সেটিং। আজকাল সবচেয়ে জনপ্রিয় স্লোগান, সিবিআই সিআইডি সেই দিকেই যাচ্ছে। রাজ্য মুখ্যমন্ত্রী নাকি দোষীদের শাস্তি চান, মাটিগাড়া থেকে গুরাপ এইসব কথা এলো, কামদুনি ভুলে গেলেন যে লোয়ার কোর্ট ফাঁসির সাজা দিয়েছিল আর হাইকোর্টে গিয়ে বেকসুর খালাস পেয়েছিলাম, তারা তৃণমূলের পঞ্চায়েতের নির্বাচনে দাঁড়িয়েছিলেন।
এই যে রাজ্যের সরকারের আওতাধীন, তাতে একজন যুগ্ম কমিশনার তাকে দিয়ে লাগাতার মিথ্যে কথা বলানো, একজন ডিসি নর্থ টাকা দিয়ে টাকা পাঠানো, আবার ওই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল তারা যাতে তদন্তের আওতায় না আসতে পারে তার জন্য সরকারকে গার্ড। আজকে অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষ তাদের কথোপকথনে সিবিআইয়ের কাছে এটা উল্লেখ করেনি যে প্রমাণ হয়েছে যে কিভাবে এরা তদন্তকে ধামা দেওয়ার চেষ্টা করেছে। জিডি থেকে সব বলেছেন। এইটার পর আমি দুজনের কাছে যাব, কিন্তু যেহেতু ও একটা তালিকা দিল, আমি তালিকাটা নিয়ে বিশ্বনাথদার কাছে যাব। আমরা এই অনুষ্ঠানে ভালোকে সব সময় ভালো বলি, যে 3টে উদাহরণ অনেকে বলছেন কি কি, কুলতলি, ফারাক্কা, গুড়াপ, কোনো সন্দেহ নেই অত্যন্ত ভালো, ভালোকে ভালো বলতে কোনো দ্বিধা নেই। আমি বিশ্বনাথদা তার সঙ্গে আরও 2টো যোগ করছি, মাটিগাড়া, তিলজলা, অসুবিধে নেই। কিন্তু আমি বলছি কামদুনি ভুলে যাব কি করে? কামদুনিতে লোয়ার কোর্টে কি রায় হয়েছিল যে 3 জনের ফাঁসি, 3 জনের যাবজ্জীবন। হাইকোর্টে আমরা কি দেখলাম, 4 জন খালাস পেয়ে গেল, 2 জনের যাবজ্জীবন, 1 জনেরও ফাঁসি হলো না। এবং সেই এইখানে আপনার মনে থাকবে এই স্টুডিওতে বসে কামদুনির মেয়েটির ভাই বলেছিল যে 11 মাসের মধ্যে 14 বার পিপি বদল হয়েছে। আর মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং মাননীয় বিচারপতি অজয় কুমার গুপ্তা ডিভিশন বেঞ্চ রায়তে লিখেছিলেন যে স্টেট হ্যাজ ফেইলড টু প্রুভ কনস্পিরেসি ইন দ্য ক্রাইম বিয়ন্ড রিজনেবল ডাউট। এ কথা লিখেছিলেন তারা রায়, সেইটা ভুলে যাব না? সুমনদা, আগের যে রায়গুলোর কথা মুখ্যমন্ত্রী বারবার বলছেন বা তৃণমূল থেকে প্রচার করা হচ্ছে, সেগুলো সরাসরি তৃণমূল কংগ্রেস যুক্ত নয় এবং সরাসরি ওগুলো রাজনৈতিক কোনো অ্যাঙ্গেল ছিল না, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অ্যাঙ্গেল ছিল না। কিন্তু আর্জি করে সরাসরি মুখ্যমন্ত্রী অভিযুক্ত, সরাসরি মানে প্রশাসন অভিযুক্ত, সরাসরি মানে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযুক্ত, সরাসরি আর্জি করে প্রশাসন অভিযুক্ত, মানে পুলিশের টালা থানা অভিযুক্ত। মানে এই অভিযোগগুলো তো মানে কোর্ট থেকেও করা হয়েছে, কোর্ট থেকেও লিখে দিয়েছে, এগুলো আমার কথা নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এত তৎপরতার সাথে কয়েক ঘন্টার মধ্যে ফাঁসি চাইছেন কেন, বা একেবারে হাইকোর্টে চলে গেলেন কেন? দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় পপুলিস্ট পলিটিক্সের চ্যাম্পিয়ন। ভারতবর্ষে পপুলিস্ট পলিটিক্সের যদি বলা যায়, জয়ললিতা শুরু করেছিলেন, তাকে কার্যত পিএইচডি ডিগ্রি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ন্যায় বিচার সামগ্রিকতার জায়গা ধরলে তার প্রশাসন চেপে বসবে, প্রশাসনের উপর চেপে বসবে, তিনি অনেকটা বেআব্রু হয়ে যাবেন, পুলিশ প্রশাসনের ভূমিকাটা উঠে আসবে, আরজি করের বা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা উঠে আসবে। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রেসপন্সিবল হবেন। ফলে তিনি জানেন, ফলে তিনি কি করলেন, তিনি পপুলিস্ট পলিটিক্সের পার্ট হিসাবে যদি ফাঁসি চাইতে পারি, ফাঁসিটা মানুষ রিলেট করতে পারে। ফলে মানুষ তো এত আইনি জায়গা বোঝে না, এত দায়িত্বশীল দায়বদ্ধতার জায়গা বোঝে না। মানুষ বোঝে যে ভাই মুখ্যমন্ত্রী ফাঁসি চেয়েছে, আর দেখো অন্যরা ফাঁসি চাইছে না, মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে, মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে। এই যে ফাঁসি, এই যে পপুলিস্ট জায়গাটা, ওইটাই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস করতে চাইছেন, কারণ এটা দিয়েই ভোট হবে, এটা দিয়েই সব কিছু হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায় বিচারের জায়গাটা যদি চাইতেন, তাহলে তিনি পুলিশ প্রশাসনের প্রশ্ন করতেন, তার ভূমিকা নিয়ে প্রশ্ন করতেন। টালা থানার যে আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ সরাসরি মানে বিচারপতি নিজে লিখে দিয়েছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ইতিমধ্যেই এতটুকু সময়ের মধ্যে শাস্তির ব্যবস্থা করতেন। তিনি তো তা করেননি। তিনি যেটা করেছেন, ইমিডিয়েটলি আমি হাইকোর্টে চলে গেলাম, যদি কোনো কারণে হাইকোর্টে ফাঁসির অর্ডারটা পেয়ে যাই, তাহলে বলতে হবে ফাঁসির অর্ডার নিশ্চিত করলো কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? ফলে ভোটের রাজনীতিতে তিনি কয়েক যোজন এগিয়ে থাকবেন। ফলে আমাদের সিস্টেমটা, আমি বলছি সুমনদা, যে সিস্টেমটা আমরা তৈরি করেছি, সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে ন্যায় বিচার পাওয়াটা কার্যত অসম্ভব। সেই সিস্টেমের মধ্যে রাজ্যের প্রশাসন যেমন আছে, কেন্দ্রের প্রশাসন আছে, সিবিআই আছে, পুলিশ আছে এবং ন্যায় বিচারের জায়গার লোকরাও আছে। আমি হচ্ছে এই সিস্টেমের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই করতে হচ্ছে। এই লড়াইয়ে কিন্তু সাধারণ মানুষ জিতবে কিনা আদতেও আমি প্রথম দিন সংশয় প্রকাশ করেছিলাম, আজও একই সংশয় প্রকাশ করছি। আমি প্রথমে যেটা বলি, মানে ওই যেমন ভাবে সায়নদীপ বললো যে আগে উত্তর তৈরি করে তারপর অঙ্কের কাছে যাওয়া, এটাও কিন্তু বিশ্বনাথ একই রকম করলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাকিউজ করে নিয়ে তারপর উনি পিছন দিকে যাচ্ছেন। আমি সেই সঙ্গে সঙ্গে একটা জাস্ট ছোট জিনিস মনে করে দিচ্ছি, যে এত কনস্পিরেসি থিওরির কথা বলা হচ্ছে, যে এত কিছু করা হয়েছে, অনেক প্রশ্ন উঠেছে। নিশ্চিত সেই প্রশ্নগুলো যদি এই যে চলে, মানে এই বিচার যদি চলে, হয়তো আরো মানে সেগুলো মীমাংসা কিছু হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি একটা মনে করে দিচ্ছি, শুধু 138 নম্বর পাতা, এই যে 172 নম্বর পাতার যে রায়, তার মধ্যে 138 পাতায় সেখানে একটা জায়গায় রয়েছে যে সঞ্জয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার লালা কি করে ভিকটিমের দেহে, তো সেখানে উত্তর দিয়েছিল আমাকে পরে মেরে ওখানে নিয়ে করে দেওয়া হয়েছে, ওখানে ইমপ্লাইন করা হয়েছে।
দেহ তো পুড়িয়ে দেওয়া হচ্ছে তার আগে, ওকে ধরা হচ্ছে পরের দিন। সুতরাং মানেটা কি? তার মানেটা হচ্ছে সঞ্জয়ের অ্যালিবাই কোথাওই দাঁড়ায়নি। তার সব থেকে বড় কারণ সঞ্জয়কে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে পিছনে কারা, সে সমস্ত মিডিয়াকে বাইরে নামটাম বলেছে, ভেতরে কিচ্ছু বলেনি। তাহলে অনেক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। আমরা কিন্তু এক নয়। আমি পরিষ্কার করে বলছি, ডে 1 থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসছে। পুলিশ মন্ত্রী তার দায়টাকে কি করে অস্বীকার করে? ডে 1 থেকে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা বা প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী কি করে অস্বীকার করে? মানে কোনো ডিডাকশনের জায়গা নেই। পরিষ্কার করে সামগ্রিক ন্যায় বিচারের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মা তুলছেন, সেই প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন। আমি এই আলোচনায় আসবো, তরুণের কাছে আসবো, কিন্তু তার আগে দেখুন আবার আমি বলছি, সেটা হচ্ছে অনেকে বলছেন যে লোয়ার কোর্ট হাইকোর্টে গেলে দেখা যাবে, আমি অত দূর যাচ্ছি না, কিন্তু সত্যি সত্যি কুলতলি, ফারাক্কা, গুড়াপ, মাটিগাড়া, তিলজলা চমৎকার উদাহরণ। কিন্তু কামদুনির এতক্ষণ ধরে যে আলোচনা হলো, আলোচনা প্রসঙ্গে এলো কামদুনির ঘটনায় রাজ্য সরকার এবং যেভাবে সেটাকে ডিল করা হয়েছিল, ওই 11 মাসের মধ্যে 14 জন পিপি বদল, তাতে সরকারের উদ্দেশ্য নিয়ে কি প্রশ্ন ওঠে না? দেখুন তো, আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগে ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। উনি কাকে ফাঁসি দিয়েছেন? কামদুনির ধর্ষকের ফাঁসিকে তিনি বাঁচিয়েছেন। আরজিকর কাণ্ডের তদন্ত পুলিশের হাতে থাকলে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হতো। বারবার এটাই বোঝানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিরোধীদের প্রশ্ন, কামদুনি কাণ্ডের তদন্ত তো সিআইডি করেছিল, শেষ অবধি তার রায় কি হয়েছিল? নিম্ন আদালত ফাঁসির সাজা শোনালেও পরবর্তীকালে হাইকোর্টকে কেন তা রদ করতে হয়েছিল? 2013 সালের 7ই জুন কামদুনির কান্না নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। পাঁচিল ঘেরায় ফাঁকা জমি থেকে উদ্ধার হয় এক কলেজ ছাত্রীর মৃতদেহ। গণধর্ষণের পর খুন করা হয়েছিল তাকে। 10 দিন পর 2013 17ই জুন মমতা বন্দ্যোপাধ্যায় কামদুনিতে যান, আশ্বাস দেন দ্রুত বিচারের। 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে। আমাদের চিফ সেক্রেটারি ডিজি আপনাদের আগেই বলেছেন যে এই দুটো কেসের জন্য আমরা দরকার হলে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দুটোই আমরা চাইবো। এটা কোর্টের কাছে চাইবে গভর্নমেন্ট। পরবর্তীকালে বারাসাত জেলা আদালত 3 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। 2023 সালের 6ই অক্টোবর কামদুনি কাণ্ডে 3 আসামিরই ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট। 2 দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ও 4 জনকে খালাস করে হাইকোর্ট। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকেও আশ্বাস দিয়েছিল, কিন্তু শুধু আশ্বাস দিলে হবে না, মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করে দেখাতে হবে যে এই ধরনের হিনিয়াস ক্রাইমে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তিটা যে অপরাধী সে যেন পায়। শুধু মুখে বড় বড় আশ্বাস দিলে হবে না। মুখ্যমন্ত্রী কিন্তু কামদুনির ক্ষেত্রেও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে গেছে। ফাঁসির আসামিরা ছাড়া পেয়ে গেছে, এখনো 2 জন আছে জেলে। কামদুনি কাণ্ডে পরিবার অভিযোগ করেছিল বারবার সরকারি আইনজীবী পরিবর্তন করে বিচারকে প্রভাবিত করা হয়েছিল। কামদুনির ক্ষেত্রেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল প্রথম থেকে। কামদুনির ঘটনার পর স্থানীয় পুলিশ অভিযোগ নিতে চায়নি, সিআইডির হাতে কেস যাওয়া। আমরা কিন্তু এ কথাই বারবার বলেছি যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এবং একই নজির এই আরজিকরের ক্ষেত্রেও, সেখানেও তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে স্বয়ং তদন্তকারী দলের বিরুদ্ধে। আজ যখন মুখ্যমন্ত্রী দাবি করছেন আরজিকর কাণ্ডের তদন্তভার তাঁদের হাতে থাকলে বিচারের রায় অন্যরকম হতো, তখন তাকে কামদুনি কাণ্ডের রায়ের কথা মনে করিয়ে দিচ্ছে বিরোধীরা। উনি কাকে ফাঁসি দিয়েছেন? কামদুনির ধর্ষকের ফাঁসিকে তিনি বাঁচিয়েছেন। 17টা পিপি 14টা পিপি চেঞ্জ করে কামদুনির ফাঁসি যারা পেয়েছিলেন তাদেরকে মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টে 14টা পিপি চেঞ্জ করিয়ে বাঁচিয়ে দিয়েছেন। তাদেরকে পুলিশি প্রহরায় বাড়িতে রেখেছেন। লজ্জা থাকা উচিত মুখ্যমন্ত্রী। কামদুনি কাণ্ড তো রাজ্যের হাতে ছিল, বারবার সমস্ত উকিল বদল করে, বেঞ্চ বদল করে, তালগোল পাকিয়ে কামদুনি কাণ্ডের রায় আপনি তালগোল পাকিয়ে দিলেন কেন? মুখ্যমন্ত্রী কখন কি বলবেন তা নির্ভর করে রাজনৈতিকভাবে কোন কথাটা কখন ওর স্যুট করবে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। একটা মামলায় একাধিক জায়গাতেই সরকারি আইনজীবী তো পরিবর্তন হতেই পারে, এটা তো কোনো বিষয় না। সরকারি আইনজীবী বিষয়টা একটা চাকরির মতো বিষয়, বা একটা পেশার নির্দিষ্ট একটা শাখা। তো ফলে সরকারি আইনজীবী বিশেষ করে যেগুলো একটু সময় সাপেক্ষ, তার মাঝখানে বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে, কিন্তু সরকার চেয়েছে দোষীদের শাস্তি হোক। এখন কিছু ক্ষেত্রে গোটাটা তো আর সরকারের হাতে থাকে না, আদালতের বিষয়টা আদালতের উপর ছাড়তে হবে, বিচারকদের উপর ছাড়তে হবে। সব মিলিয়ে আরজিকর মামলার রায়ের প্রেক্ষিতে বারবার আলোচনায় ঘুরে ফিরে আসছে কামদুনি কাণ্ডের প্রসঙ্গ। সৌভিক মজুমদার, সমীরণ পাল ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।
অর্ণব, আবার বলছি যে আজ সকালের আইনি তৎপরতা সার্বিক হলে, সব ক্ষেত্রে হলে অভিনন্দনযোগ্য। না, একদমই তাই। এবং আমি বলছি যে কোথায়? এই হয় না তো। এটার ক্ষেত্রে যে উনি যে ফাঁসি চেয়েছেন, কেন ফাঁসি চাইছেন এই যে কথাটা বলা হচ্ছে, এবং সম্পূর্ণ সহানুভূতি এবং সম্মান জানিয়ে বলছি মৃতার বাবা যে কথাটা বলেছেন যে আপনি করেছেন, সরাসরি ভাবে অ্যাকিউজ করছেন, উনি একেবারে আপনি বলতে উনি মুখ্যমন্ত্রীকেই বোঝাচ্ছেন। এই কথাটা বলার মধ্যে দিয়ে উনি যেভাবে সরাসরি মানে বিচ্ছেন, মানে মুখ্যমন্ত্রীকে বিচ্ছেন এবং প্রশাসনকে বিচ্ছেন, এইটা একেবারে একটা সম্পূর্ণ আমার মনে একটা রাজনৈতিক ন্যারেটিভের দ্বারা উনি প্রভাবিত হচ্ছেন কোনোভাবে। সে এটা 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 এইভাবে উনি বলতে পারেন। তাহলে উনি সিবিআইকে অস্বীকার করছেন, তাহলে উনি আদালতকে অস্বীকার করছেন যে এতদিন ধরে একটা প্রলং সিবিআই কে তো সকাল বিকাল তৃণমূল অস্বীকার করে। আই জাস্ট ফেল টু আন্ডারস্ট্যান্ড এই সিম্পল লজিকটার মানে কি। ওনারা এতদিন ধরে কোনো রাজনৈতিক দলের নাম নেয়নি। জাজমেন্ট বেরোনোর আগের দিন ওইখানে বসে বাবা মা বললেন যে তৃণমূলের লোকেরাই তো আমার কাছে গেছিল, আমার এই মেয়েকে পুড়িয়ে দেওয়া হলো, তারাই তাৎপর হয়েছিল, কোনো দলে তো নাম বললেন, একদম নাম পরিচয়। আজকে কেন হবে? আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি তদন্ত করছিল পুলিশ, এগুলো তো ইস্যু আসবে। কামদুনি কথা বলছো, জাস্টিস বাগচির জাজমেন্টটা দেখো, প্রত্যেকটা জাজমেন্টে প্রত্যেক প্যারাগ্রাফে এটা বোঝা যাচ্ছে তিনি কতটা অসহায়। তিনি চাইছিলেন ওই ডেথ রেফারেন্স কেসে ডেথটাকে কনফার্ম করতে, কিন্তু সে কি ফাউন্ডেশনের জন্য পারেনি। ওই হয়ে যাবে, করে দে এই এটা করে দে, ওইভাবে চলছিল যেভাবে মানে সরকার চলে। একটা অন্য কেসের কথা বলি সুমন্ত, আমারই করা একটা মামলা, বনগাঁর একটা ক্লাস 11-এর বাচ্চাকে তৃণমূল নেতার এক্স উপপ্রধানের ভাইপো রেপ করে। সে রেপ করে, প্রথমে কমপ্লেন হয় না, পরবর্তীকালে কমপ্লেন হয়, যেখানে ভিকটিমকে ওই অ্যাকিউজের সামনে নিয়ে গিয়ে বারবার তাকে ভয় দেখানো হয়, মানে জেলে থানায় নিয়ে গিয়ে মেয়েটাকে ভয় দেখানো হয়। তারপর হাইকোর্টে আসি, হাইকোর্টে তাকে প্রোটেকশন দেওয়া হয়, ট্রায়াল চলছে। ট্রায়ালে পিপির কাছে ওই উপপ্রধান গেছিল, যে মামলায় যে পিপি তার কাছে উপপ্রধান গেছিলো, বললো সেটেল করতে, মানে পরিষ্কার বাংলা তুমি বিক্রি হয়ে যাও। সে পিপি বলেছে হব না। তার ফলে কি হচ্ছে না সুমনদা, আজকে আমার সাথে কথা হলো, আমি নাম করে আমি ইস্যু দিয়ে বলছি, আজ আমার সাথে কথা হলো ভদ্রলোক বলছে সাহেব বাচ্চাটা আমার মেয়ের মতো, আমার ওর বয়সে একটা মেয়ে আছে, আমি রাজনীতির লোক নয়, কিন্তু আমাকে থ্রেট করা হচ্ছে, আর এটাও বলা হয়েছে আমার জায়গায় অন্য একজনকে দেওয়া হবে যাকে ম্যানেজ করা যাবে। এটা সরকার মানে পিপি বদল হবে, তুমি বলছো? পিপি বদল হবে, এটা পিপি ফোন করে আমাকে বলেছে, প্রেজেন্ট পিপি। আরেকটা কথা বলছি, স্যার বলছে, স্যারকে ধন্যবাদ, আরেকটা শেষ করে দিই, স্যারকে ধন্যবাদ জানাই, স্যার এতক্ষণ মানে এই মামলাটা করেছেন। দেখো কতগুলো প্রশ্ন তো আমার আছে, উনি যে এই কথাগুলো আজকে বললেন যে উইটনেসগুলোকে শো করা হয়নি, মানে আনা হয়নি। দেখো আগে ডিফ্যাক্টো কমপ্লেন্টের রাইট খুব লিমিটেড ছিল। পোস্ট 2022 সেভারাল জাজমেন্টস আছে, সেখানে ডিফ্যাক্টো কমপ্লেন্টের রাইট মানে অনেকটা আছে। ওনাদেরও রাইট ছিল তাদেরকে কল করার, ফার্স্ট। সেকেন্ড, ওনারা সুযোগ ছিল সুপ্রিম কোর্টে যখন রিপোর্ট ফাইল করে, দে হ্যাড দ্য বেস্ট কাউন্সিল, বৃন্দা গ্রোভার ছিল ওনাদের, সুযোগ ছিল সুপ্রিম কোর্টে জানানোর, ইয়েস অল দিস আর হ্যাপেনিং, জানানো হয়নি। থার্ড পয়েন্ট, যখন চার্জশিট ফাইল হলো, চার্জশিটে তোমাদের প্রবলেম ছিল, চার্জশিটটাকে নারাজি ওনারা ফাইল করতে পারতেন। সুপ্রিম কোর্টে যখন মামলাটা পেন্ডিং ছিল, সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করে এই মামলার অর্ডার হওয়ার আগে মুভ করে সেটা করতে পারতেন। আমি জানি না, দে ওয়ার মিসগাইডেড। এনিওয়েজ, থ্যাংক ইউ স্যার স্টেপ নেওয়ার জন্য। তুমি বলছো যে পরিবারের আইনজীবীরা মিসগাইডেড ছিল, একদম। আর সিবিআই দিতে যাবে না, আমি স্যারের কথা বলছি না, স্যার ডিড এক্সেলেন্ট ওয়ার্ক। ছিল 173 সাবক্লজ 8, যেটা প্রিভিয়াসলি আমাদের সিআরপিসি ছিল, যখন চার্জশিট সাবমিট হয়েছে, ওখানে অনেক জায়গা ছিল সেই মানে চার্জশিটটা আছে, সেটাকে ভালো করে দেখে সেইখানে কি ভুলভ্রান্তি আছে আপনারা দেখতে পারতেন। হ্যাঁ, আপনারা সাক্ষী জায়গা ছিল যখন চার্জশিট হয়েছে, সেখানটা করা হয়নি। বৃন্দা গোভারের কথা এলেন, বৃন্দা গোভারই বলেছিল যে তদন্তকে বাইরে থেকে প্রভাবিত করা হচ্ছে। এই বাইরের হস্তক্ষেপটা কার? আজকে বললেন নির্যাতিতার বাবা যে অভিযোগটা করেছে, সিবিআই যে সাহসটা দেখাতে পারেনি, মুখ্যমন্ত্রী যাতে বিব্রত না হয়, নির্যাতিতার বাবা সেই সাহসটা দেখিয়েছেন। সাংবিধানিক হস্তক্ষেপ, ফাঁসির অর্ডার করিয়ে দিলেন, মানে না আপনি তাই তো দিচ্ছেন, হ্যাঁ তাই তো ছিল তো বলে গোভারের পিছনে সেই কারণে গোভারের পিছনে সেই শক্তি এটা ওই আগের মতো হচ্ছে যে কনক্লুশনটা আগে তৈরি হচ্ছে, তারপর ব্যাক ক্যালকুলেশন হচ্ছে।